স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসিসি 3 পেপার অর্থাৎ লেজিসলেটিভ প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের এসিসি 3 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কি? 50 নম্বরের প্রশ্ন, দুটো 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, একটা মডিউল 1 থেকে একটা মডিউল 2 থেকে, দুটো 20 নম্বরের প্রশ্ন এবং 5টা 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা মডিউল 1 থেকে যেগুলো 20 নম্বরের প্রশ্ন তৈরি করবে ভালো করে শুনে নাও এবং প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখবে শেষে আমি কিছু প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে যে সাজেশন আলোচনা করছি এই সাজেশনেরই কিছু অ্যান্সার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। তবে প্রথমে তোমরা সাজেশনটা শোনো। তোমরা অনেকে চাইছিলে যে এই পেপারের আমি তোমাদের সাজেশন দিই। দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে 20 নম্বরে, ভারতীয় সংসদে লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মেয়র পদের গুরুত্ব, ক্ষমতা আর কার্যাবলী। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের গঠন কার্যাবলী আলোচনা করো। এর সাথে জেলা পরিষদের সভাপতির ভূমিকা, জেলা পরিষদের গঠন কার্যাবলী এবং জেলা পরিষদের ভূমিকা এর সাথেই করবে। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, গ্রামীণ স্বায়ত্তশাসনে গ্রাম পঞ্চায়েতের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এখানে 6টা প্রশ্ন বললাম, তার মধ্যে প্রথম 5টা প্রশ্ন মডিউল 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে মডিউল 2 এ আলোচনা করবো আমি। মডিউল 2 এ কি আছে ভালো করে শোনো। মডিউল 2 এ 20 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে বিলটিকে আইনে পরিণত করার ক্ষেত্রে স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো, এটা করবে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে এস্টিমেট কমিটি গঠন ও কার্যাবলী আলোচনা করো। এস্টিমেট কমিটিকে বাংলায় বলা হয় আনুমানিক ব্যয় কমিটি। তারপরে ভারতীয় সংসদে কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবং এর গুরুত্ব। ভারতের সংসদে কমিটি ব্যবস্থার সম্পর্কে আলোচনা করো বা এর গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, বাজেট অনুমোদন বা সরকারি অর্থ নিয়ন্ত্রণে সংসদীয় কমিটির ভূমিকা আলোচনা করো। এখানে 5টা প্রশ্ন বললাম, প্রথম 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এখানে একটি প্রশ্ন তোমরা একটু দেখে রাখবে, এই মডিউল 2 থেকে অর্থ বিল এবং সাধারণ বিলের মধ্যে পার্থক্য, এটা একটু তোমরা ছোট করে দেখে রাখবে, কারণ এটাও দরকারি প্রশ্ন। এবার তোমাদের যেমনটা বলেছিলাম আমি আজকে প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে 20 নম্বরের মডিউল 1 থেকে প্রথম দুটো প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও কিভাবে তোমাদের ভালো করে গুছিয়ে লিখতে হবে। চলো আমি সেটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখো। এবার তোমরা প্রশ্নের উত্তর কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় সংসদে লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে ভূমিকায় কি লিখবে? ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় লোকসভা বা নিম্নকক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধান অনুযায়ী ভারতের সংসদ রাষ্ট্রপতি এবং 2টি কক্ষ নিয়ে গঠিত হয়। লোকসভার সদস্যরা প্রত্যক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাই গণতান্ত্রিক কাঠামোতে তাদের দায়িত্ব ও ক্ষমতা অপরিসীম। আইন প্রণয়ন থেকে শুরু করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ এবং অর্থ সংক্রান্ত বিষয়ে লোকসভার সদস্যদের ক্ষমতা রাজ্যসভার সদস্যদের তুলনায় অধিক এবং তাৎপর্যপূর্ণ। নিম্নে লোকসভার সদস্যদের প্রধান ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। এবার লোকসভার সদস্যদের ক্ষমতা কার্যাবলী, সেখানে প্রথম হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। লোকসভার সদস্যদের প্রধান কাজ হলো দেশের জন্য আইন প্রণয়ন করা, কেন্দ্রীয় তালিকা যুগ্ম তালিকা বিষয়গুলি আইন প্রণয়নে তার ভূমিকা, মানে আইন প্রণয়নে তারা মুখ্য ভূমিকা পালন করে। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের জন্য রেডি করা হয়েছে। জাস্ট তোমাদের আমি স্যাম্পল দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অনেকে তোমরা দেখতে চাও যে স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে, দেখে আমরা পারচেস করব। দেখো, আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি এইরকম আছে এবং তোমরা যারা দীর্ঘদিন ধরে ফলো করছো তোমরা জানো যে আমাদের কোয়ালিটি মেনটেন করা হয় সবসময়। আর তোমাদের সামনেই আছে স্টাডি মেটেরিয়াল। যদি তোমাদের কোনো টেক্সট বই বা বিভিন্ন বই থেকে তোমরা উত্তর লিখতে পারছো না গুছিয়ে এইভাবে,
যদি মনে হয় যে এগুলো খুব ভালো করে তোমাদের জন্য গুছিয়ে লেখা আছে, তাহলে তোমরা কিন্তু পারচেস করতে পারো। দেখো তোমাদের সামনেই আছে, যা আছে দেখতে পারো তোমরা। দ্বিতীয় প্রশ্নের উত্তর এটা, যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব। প্রথমেই ইন্ট্রোডাকশান দেওয়া আছে, ইন্ট্রোডাকশান দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে লেখা হয়েছে তোমাদের জন্য। যে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় বিশেষ করে পশ্চিমবঙ্গের পৌর প্রশাসনে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই আইনের মাধ্যমে কলকাতা পৌর নিগমে মেয়র ইন কাউন্সিল বা সপরিষদ মেয়র ব্যবস্থা প্রবর্তন করা হয়, যা অনেকটা রাজ্য সরকারের মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থার ক্ষুদ্র সংস্করণ। এই শাসন কাঠামোতে মেয়র হলেন মধ্যমণি। তিনি একাধারে রাজনৈতিক প্রধান এবং কর্পোরেশনের প্রধান কার্যনির্বাহী, এইভাবে লেখা হয়েছে। তাহলে তারপরে হচ্ছে ক্ষমতা কার্যাবলী। এখানে প্রথমেই আছে সপরিষদ মেয়র বা মেয়র ইন কাউন্সিলের প্রধান। ঠিক আছে, 1980 সাল অনুযায়ী কলকাতা পৌর নিগমের সমস্ত নির্বাহী ক্ষমতার সপরিষদ মেয়র বা মেয়র কাউন্সিলের হাতে ন্যস্ত থাকে। মেয়র হলেন এই কাউন্সিলের প্রধান বা দলনেতা। তিনি ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন মেয়র পরিষদকে নিয়ে এই কাউন্সিল গঠন করে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যেমন মন্ত্রী পরিষদের নেতৃত্ব দেন, তিনি এই মেয়র তার পরিষদবর্গকে নিয়ে শহরের উন্নয়ন প্রশাসনের দায়িত্ব পালন করে। এইভাবে তোমাদের প্রশ্ন উত্তর রেডি করা আছে। তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলে, এবং তোমরা যারা একান্তই টেক্সট বই দেখে বা বিভিন্ন প্রশ্ন উত্তরের বই দেখে তোমরা পড়তে পারছো না, কোনোভাবেই পড়তে পারছো না বা বুঝে উঠতে পারছো না, তোমাদের জন্য একদম উন্নত মানের স্টাডি মেটেরিয়াল কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তোমরা চাইলে পারচেস করতে পারো। এই হচ্ছে তোমাদের অ্যান্সার কোয়ালিটি। কীভাবে অ্যান্সার লিখবে গুছিয়ে, সেটা কিন্তু ডেমো তোমাদের দেখানো হলো।